আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা নিশ্চয়ই খবরটি দেখেছেন যে বুয়েটের একজন মেধাবী ছাত্র নাম তামজিদ সে আত্মহত্যা করেছে। খবরটি অনেকের বিবেককে নাড়া দিয়েছে যে সে এই যে একটা ভালো সাবজেক্টে পড়তো, বুয়েটের মতো জায়গায় পড়তো, সে নটরডেমিয়ান ছিল। সো বুঝতেই পারছেন যে তার মেধার কোনো কমতি ছিল না। তারপরও তার মধ্যে হতাশা ছিল। সে নাকি দরজা বন্ধ করে সারাদিন বসে থাকতো। তারপর সে সন্ধ্যাবেলা উঠে নাস্তা করতো, আবার রুমে চলে যেত, দরজা বন্ধ করে রাখতো। এই যে একটা অর্থাৎ প্রতিনিয়ত সে হতাশার মধ্যে ছিল। বুঝতেই পারছেন সে ডিপ্রেশনের মধ্যে ছিল। সো বুয়েটে চান্স পাওয়া অনেক কঠিন, মেধাবীরা চান্স পায়। আমি 02 ব্যাচে ভর্তি হয়েছিলাম অনেক বছর আগে, সিভিলে ভর্তি হয়েছিলাম, তারপর ফার্মেসিতে আসি। সো বুঝতেই পারছেন যে আমি রিয়েলাইজ করতে পারি যে কি পরিমাণ সে মেধাবী, কি পরিমাণ পরিশ্রম করে সে চান্স পেয়েছে। আমরা অনেকেই মনে করি যে মেধাবী যারা তাদের মধ্যে কোনো হতাশা নাই, তাদের সফলতা তাদেরকে সবসময় উৎফুল্ল করে রাখে। কিন্তু মেধাবীদের মধ্যে হতাশা রয়েছে। অনেক সময় মা বাবা এটা রিয়েলাইজ করতে চায় না, বা আত্মীয় স্বজন বুঝতে চায় না, তার আবার কষ্ট কিসের, সে স্টুডেন্ট মানুষ, পড়ালেখা করবে। আমি শুধু তামজিদের ক্ষেত্রে বলছি না, আমি ওভারঅল আমাদের সমাজের অবস্থাটা বলছি। যে এতে হয় কি, মনে করুন আপনি হতাশার মধ্যে আছেন, কেউ বিশ্বাস করবে না, বা আপনার মধ্যে কি কষ্ট কেউ জানতে চাইবে না, বললেও উপহাস করবে বা এটাকে অ্যাভয়েড করে যাবে। আমি জানি না যে তার মধ্যে কি কষ্ট ছিল, যেহেতু সে দরজা বন্ধ করে রাখতো, সে ডিপ্রেশনে ছিল। এখন কথা হচ্ছে বুয়েটের মতো মেধাবী জায়গায় সে সিএসসিতে পড়তো, যার ভবিষ্যৎ উজ্জ্বল। বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, আপনি যদি এই বিষয়ের উপর ভালো কিছু করতে পারেন, আপনার অনেক চাকরি, দেশে হোক দেশের বাইরে হোক, অনেক ভালো অপরচুনিটি। সে হয়তো ভবিষ্যতে আমেরিকায় সিলিকন ভ্যালিতে চাকরি পেতে পারতো, তার মধ্যে সেই মেধা ছিল। কিন্তু একটা মেধা ঝরে গেল। কেন ঝরে যায়? কখনো আমরা এটা চিন্তা করছি যে কেন? যে একটা স্টুডেন্ট যে সারাক্ষণ পড়ালেখা করে, বা আমাদের অনেক ক্ষেত্রে যেটা হয়, পড়ালেখার এত প্রেশার থাকে, সকালবেলা প্রাইভেট, বিকেলবেলা প্রাইভেট, তারপর পড়ো, সারাক্ষণ পড়ার মধ্যেই বন্দি। এই যে একটা সুন্দর বিকেল চলে যাচ্ছে, সকালের সোনালি যে একটা রোদ চলে যাচ্ছে, বা বন্ধুরা খেলতে যাচ্ছে, কোনো পরিবেশই এখন আমাদের নাই, শুধু পড়ো পড়ো পড়ো। পড়তে পড়তে হবে কি, যখন আপনি একটা জায়গায় যান, তখন দেখবেন যে আপনি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। মনে করুন আপনি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর আপনার কথা হচ্ছে স্কুইড গেম নিয়ে কথা হচ্ছে। আপনি জানেন না যে স্কুইড গেম কি, আপনি নেটফ্লিক্স দেখেননি, বা হয়তো এমন একটা আপনার ডিজনি ক্যারেক্টার নিয়ে কথা হচ্ছে, যে ডিজনি ক্যারেক্টার আপনি জানেন না। আমি যখন আমেরিকার বড় কোম্পানিগুলোতে ইন্টারভিউ দিতে গেলাম, তখন দেখলাম যে শুধু পড়ালেখার বিষয় না, আমেরিকান ফুটবল এই সম্পর্কে জ্ঞান নেওয়া প্রয়োজন। কারণ ওরা ফুটবল বলতেই পাগল। উইকেন্ডে ওরা ফুটবল দেখে, ফুটবলের জন্য ওরা চাকরি বাকরি সংসার ছেড়ে চলে যেতে পারে। অর্থাৎ এটা আলোচনায় আসবেই। এখন কথা হচ্ছে যে ইন্টারভিউ বোর্ড, আমরা গবেষণা নিয়ে কথা বলছি, ওইটা কেন? কারণ ওরা দেখে যে কালচারালি আমি ফিট কিনা, আমার মধ্যে মেধা আছে, কিন্তু কালচারালি আমি ওই জায়গাটায়, তারা যখন আলোচনায় বসবে, যখন অন্য কিছু আলোচনা করবে, তখন আমি সেটাতে ইনক্লুড হতে পারবো কিনা। এখন ধরুন আপনি যখন বিশ্ববিদ্যালয়ে যাবেন, এরকম অনেক কিন্তু হয়। আমরা দেখেছি যে হলে যারা থাকি তারা একদিকে থাকি, ঢাকার মধ্যে যারা তারা একদিকে থাকে। আর অনেক রকমের বুলিং তো হয়, স্বাভাবিক। সেটা আমাদের দেশে, দেশের বাইরে সব জায়গায় হয়। একটা খবর দেখুন, মেয়েকে মেরে ফেলেছে, ভারতের একটা খবর, যে প্রতিবেশীদের কটূক্তির কারণে। বিশ্ববিদ্যালয়ে আমি দেখেছি, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমাদের তো হলে অনেক স্ট্রাগল ছিল, পলিটিক্যাল স্ট্রাগল, অনেক ধরনের স্ট্রাগল। এর মধ্যে ক্লাসেও এরকম হয়। আমাদের একটা বন্ধু, সে জাস্ট যাত্রাবাড়ি থেকে আসতো। যাত্রাবাড়ি যেহেতু একটু দূর ছিল, অনেকে তাকে গ্রাম বলে ডাকতো। সে যাত্রাবাড়ি, গ্রাম থেকে আসে। সো বুঝতেই পারছেন যে যাত্রাবাড়ি একটু দূর থেকে আসার কারণে তাকে এরকম কথা শুনতে হয়েছে। আমি জানি না তার মধ্যে কেমন কষ্ট লাগতো। কিন্তু তাহলে যারা ঢাকার বাইরে থেকে আসে, তাদের কিরকম অর্থাৎ অনেক সময় কথা শুনতে হয়। সো এরকম জিনিস কিন্তু চলে। এখন আপনি ভালো জায়গায় পড়েন বলেই যে এই জিনিসগুলো আসবে না, তা কিন্তু না। আমি জানি না তার ক্ষেত্রে এই ব্যাপারটা কি হয়েছিল, কিন্তু নিশ্চয়ই সে এমন কিছু ডিপ্রেশনে ছিল, তার এমন কিছু না পাওয়া ছিল। আমাদের অনেক সময় হয় কি, আপনি যখন ভালো রেজাল্ট করবেন, একটা প্রেশার তৈরি হয়। সেই প্রেশারটা কিন্তু অন্যরকম প্রেশার। এই রিসেন্টলি এসএসসি রেজাল্টই দেখুন, যেই ছেলেটা 1300 নম্বরের মধ্যে 1285 পেয়েছে, ওর নিউজটা একটু দেখুন।
এখন চিন্তা করুন তার মধ্যে কি প্রেশার, সে 1300-র মধ্যে 1285 পেয়েছে, ইন্টারমিডিয়েটে তার মধ্যে একটা প্রেশার থাকবে। ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করার পর সে যদি ভালো জায়গায় চান্স না পায়, সে যদি বুয়েট, মেডিকেল এগুলোতে মেধা তালিকায় না থাকে, তার কি প্রেশার থাকবে, কিভাবে সমাজ দেখবে। সেখানে চান্স পাওয়ার পর যদি সে রেজাল্ট খারাপ করে, অর্থাৎ কন্টিনিউয়াস প্রেশার, যে তুমি তো এত ভালো ছিল, এখন রেজাল্ট খারাপ কেন। এখন সে ভালোর জন্য সে কিন্তু পড়ালেখার মধ্যেই ছিল, যখন দেখলো যে অন্য কিছু আলোচনা হচ্ছে, আপনি হয়তো হঠাৎ করে একটা জায়গায় যাবেন, এখন কার্ড খেলার সবাই খেলবে, আপনি কার্ড খেলতে জানেন না, কারণ আপনি পড়ালেখার মধ্যে ছিলেন। আপনি ক্রিকেট খেলা হচ্ছে সেখানে নাই, আপনি ফুটবল খেলা হচ্ছে। সো এই যে দেখুন যে অনেক কিছু কিন্তু আমরা একটা জিনিস পাওয়ার জন্য অনেক কিছু ছেড়ে দিই, আবার ওই জিনিসটা হঠাৎ করে এমন জায়গায় দরকার হয় যেখানে আপনি ওই জায়গায় ফিট হবেন না, আপনার মধ্যে হতাশা আসতে পারে। সো এরকম ভাবে কিন্তু আমাদের হতাশা আসে। আমাদের মা বাবাদের বোঝা উচিত যে আমাদের সন্তানরা ভালো রেজাল্ট করুক বা ভালো চাকরি করলেই যে তার মধ্যে ডিপ্রেশন নাই তা নয়। প্রতি মুহূর্তে আমরা যখন রিসার্চ করতে আসি, প্রতি মুহূর্তে আমাদের ডিপ্রেশনে থাকি। আর আমি আমার কথাটা যারা আমার ভিডিও দেখেন আপনাদের জন্য, বা যারা বিদেশে পড়ালেখা করতে আসবেন, যারা পড়ালেখা করছেন তাদের জন্য বলছি যে হতাশার সময়টা আপনাকে অতিক্রম করতে হবে। অতিক্রম করে যাওয়ার পর দেখবেন জীবনটা সুন্দর। আমাদের সৃষ্টিকর্তা আমাদের কিছুটা সময় দেন, আমরা অনেক রকমের কষ্টে অতিবাহিত করি, অর্থ কষ্ট হোক, শারীরিক কষ্ট হোক, রোগ হোক। এখন ধৈর্য ধরাটাই শুধু ইম্পর্টেন্ট না, ওই সময় আমি কি করে রিয়েক্ট করছি সেটাও কিন্তু উনি দেখেন। অর্থাৎ আপনি ওই সময় ধৈর্য ধরে আছেন তা নয়, আপনার রিয়াকশনটা কি, আপনি এটা পজিটিভলি নিয়েছেন কিনা, বা আপনি তখন মনে হচ্ছেন যে আমার তো অনেক ভালো দিন ছিল, ইনশাল্লাহ সামনে ভালো দিন আসবে, আমার খারাপ সময়, অর্থাৎ পজিটিভভাবে রিয়েক্ট করা যে কোনো ক্ষেত্রে, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। সো এই শিক্ষাটাও কিন্তু আমাদেরকে সন্তানদের মধ্যে দিতে হবে, বা আমাদের সন্তানদের কাছে এক্সপেকটেশন যে একবার ভালো করেছে বলে সে যে ভালো করতেই থাকবে তা কিন্তু নয়। বা আমাদের সমাজ যেটা চায় যে সে প্রাইমারি বৃত্তি পেয়েছে, সে ইন্টারমিডিয়েট পাবে না, ও এসএসসি ভালো রেজাল্ট করেছে আর ইন্টারে সে করবে না, ও ভালো রেজাল্ট করেছে চান্স পাবে না। অর্থাৎ সারাক্ষণ আমাদের মধ্যে একটা নেগেটিভিটি, এই নেগেটিভিটি নিয়েই কিন্তু চলতে হয়। আপনি যখন একটা ভালো করবেন, পরেরটা একটু খারাপ করলেই দেখবেন আপনার কথা শুনতেই হচ্ছে। আর বিশ্ববিদ্যালয় জীবনে হচ্ছে যে অনেক সময় যারা বাসায় থাকে তারা অনেকটা একা থাকে, যে হলে যারা থাকে তাদের একটা ফ্রেন্ড সার্কেল থাকে, মন খারাপ থাকলেও আপনার মন খারাপের সুযোগ নেই। আমার মনে আছে যে আমরা যখন সেকেন্ড ইয়ারের পরীক্ষা দিই, আমাদের একটা ফ্রেন্ড মন খারাপ, পরীক্ষা দিবে না, সে পরীক্ষা দিবে না। সো আমরা জোর করে তাকে পরীক্ষা হলে নিয়ে গেলাম যে পরীক্ষা দিতেই হবে। বা অনেক সময় আমি তো এটা পারি না, আরে আমরা আছি তো দেখাবো। সো এই যে দেখুন একটা সাপোর্ট, আমাদের চারপাশে এরকম একটা সাপোর্ট প্রয়োজন, সেটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হোক, প্রতিটা ক্ষেত্রে হোক, এই সাপোর্টটাকেই কিন্তু আমাদেরকে সামনে নিয়ে যায়। এই সাপোর্টটা অনেক সময় ফ্যামিলি থেকে আসা উচিত, বা ফ্যামিলির ওদের রিয়েলাইজ করা উচিত যে আপনার এই যে অবস্থাটা, সে এই অবস্থার ভিতর দিয়ে প্রতিটা স্টুডেন্টই যেতে পারে। ভালো স্টুডেন্ট মানেই যে ভালো চাকরি পাবে, ভালো স্টুডেন্ট মানেই যে তার কোনো হতাশা নেই, ভালো স্টুডেন্ট মানেই যে তার কোনো প্রবলেম নাই, এরকম কিন্তু না হয়। যে বুয়েটের মতো জায়গায় থেকেও দেখুন তার মধ্যে একটা ডিপ্রেশন ছিল। এখন এই যে একটা ডিপ্রেশন থাকাটা, সেই ডিপ্রেশনটা আগে থেকেই ট্রিট করা দরকার ছিল। আমি একটা নিউজ দেখলাম যে তার বোন বা তার ফ্যামিলি এটা জানতো, কিন্তু এরকম অনেকেই কিন্তু আছে। এখন আপনার পাশেই দেখুন, হয়তো আপনার ভাই বা আপনার বোন, তার মধ্যে ডিপ্রেশন আছে, সে হয়তো দরজা বন্ধ করে বসে আছে, সে কেন আছে আপনাদের খুঁজে বের করা উচিত যে কেন তার মধ্যে ডিপ্রেশনের কারণটা কি, বা ডিপ্রেশন যে আসতে পারে, ডিপ্রেশন যে হয় বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে, মোবাইলটা হাতে নিলেই দেখবেন এর ভালো নিউজ, ওর ভালো নিউজ, সারাক্ষণই লোকজন শুধু ভালো নিউজ শেয়ার করতেই থাকে। এটা আপনার জন্য একটা প্রেশার হিসাবে আসবেই। এটা আপনার জন্য মনে হবে যে আমি বা আমার ফ্রেন্ড কেন এটা সহজে পেয়ে গেল, আমি কেন পাচ্ছি না। যারা বিদেশে স্কলারশিপে আসে বা বিদেশে পড়ালেখার জন্য আসে বা পিএইচডি করতে আসে, খেয়াল করুন একটা দীর্ঘ সময় মানসিক চাপ, ল্যাবের চাপ, সারাক্ষণ পড়তে সময় যায়। 5 বছর 7 বছর লাগে পিএইচডি করতে। আপনি আসলেন, আপনার বয়স গেল, আপনি ভালো পড়ালেখা করে একটা বয়স গেল, এখন আপনার সাথেই বন্ধু যে হয়তো খুব একটা ভালো রেজাল্টদারি ছিল না, সে ব্যবসায় চলে গেল বা সে বিদেশে চলে আসলো, সে নর্মাল কাজ করলো 5-7 বছর, সে 5 বছর কাজ করলেই তো এখানে সেটেল। আপনি যে কোনো কাজেই করেন, আপনি দেখবেন আপনি চাকরি পাওয়ার আগে আপনার বন্ধু বাড়ি কিনে, গাড়ি কিনে, সে এখানে সেটেল। আপনার মধ্যে হতাশা আসতে পারে না যে আমি এত পড়ালেখা করে কি করলাম? কিন্তু হতাশা আসা যাবে না। আল্লাহ তাআলা এক একজনের রিজিক এক এক রকম। আপনাকে আপনার জায়গা নিয়ে হ্যাপি থাকতে হবে। আপনার মধ্যে যে প্রবলেমটা ছিল, আপনি যেটা পাননি, আপনি সেটা পজিটিভ ভাবে
আরেকজনকে গাইড করতে হবে যে দেখো তুমি যদি এই পথে যাও তুমি পাবা। আমি দেখুন সারাক্ষণ আমার ভিডিওতে কেন এই পরামর্শগুলো দিই, সারাক্ষণ বলি কেন যে তুমি তাড়াতাড়ি যদি বাইরে আসো তাড়াতাড়ি আসো, বা যদি চাকরি পেতে চাও এই স্ট্র্যাটেজিগুলো নাও। কেন? কারণ আমাদেরকে যদি কেউ ওই গাইডগুলো আগে দিয়ে দিত আমরা আরো সহজে অনেক কিছু পেয়ে যেতে পারতাম, সামনে যেতে পারতাম। আমি আমার দর্শক বা যারা আপনারা আমাকে ভালোবাসেন, আমি কিন্তু এই মেসেজগুলো দেওয়ার চেষ্টা করি যেটা আপনাদের জন্য ভালো হয়। এখন দেখুন আমি যখন সোশ্যাল মিডিয়ায় কথা বলি সারাক্ষণই তো নেগেটিভ কমেন্ট আসতেই থাকে। আমি যখন জাপানে পিএইচডি করার সময় ভিডিও বানানো শুরু করি সবাই মনে করে ওর কোনো কাজ নাই, ওর ভিডিও বানানো ঘোরাঘুরি কাজ। সো এরকম কমেন্ট কিন্তু আসতেই থাকে। যখন ওখান থেকে ভালো রেজাল্ট করে আমেরিকা চলে আসলাম তখন অনেকের মুখ বন্ধ হলো, কিন্তু কথা তো লোকজন বলতেই থাকে। বা এখানে দেখুন অনেকে আমাকে না জেনে কমেন্ট করে। এখন এই যে 2000 এই বছরে যে এসএসসি রেজাল্ট হলো, দেখুন আমার যখন এসএসসি রেজাল্ট হয়েছিল সেই এসএসসি রেজাল্টে আমাদের সময় পাশের হার ছিল সম্ভবত 24%। 2000 সালে ম্যাক্সিমামই ম্যাথে ফেল। আর ওই সময় কিশোরগঞ্জ জেলায় সর্বোচ্চ মার্কস পেয়েছিলাম, গোল্ড মেডেল পেয়েছিলাম। সো খেয়াল করুন যে এখন এই যে রেজাল্টটা করার পর তাহলে ইন্টারমিডিয়েটে আমার কি প্রেশার ছিল বা চান্স পাওয়ার কি প্রেশার ছিল, সেই প্রেশারগুলো তো অতিক্রম করে আসছি। তাই আমি রিয়েলাইজ করতে পারি যে আপনার রেজাল্ট ভালো করার সাথে সাথেই যে আপনার খুব আনন্দ, সবাই অভিনন্দন জানায় তা নয়। সবাই ওয়েট করে যে আপনি কখন ফেল করবেন, তারা সেলিব্রেট করবে। বা এই যে ধরেন আমার এত সাবস্ক্রাইবার, যারা আপনারা ভালোবাসেন তার চেয়ে বেশি ভিডিও দেখে যারা হ্যাটার্স, যারা মনে করেন ঘৃণা করে বা যারা পছন্দ করে না, এর কারণটা হচ্ছে তারা খেয়াল করে বা তারা করতে চায় আমি কোন জায়গায় আছি, আমি কি করছি। সো আপনাকে যারা ভালোবাসে তার চেয়ে বেশি দেখবেন যে আপনার খোঁজ খবর রাখছে, যার সাথে আপনার ঝামেলা ছিল, যার সাথে আপনার প্রবলেম ছিল, যে হয়তো আপনাকে ভালোবাসে না। এটাই আমাদের সমাজের নিয়ম। আর আপনার একটা জিনিস যে সবসময় ভালো লাগবে তা নয়। অনেকেই দেখেন আমার ভিডিও ভালো লাগে না, আপনারা চলে যান, এটা আনসাবস্ক্রাইব করে আপনি চলে যেতে পারেন, কারণ এটা স্বাভাবিক ব্যাপার। রবীন্দ্রনাথ ঠাকুর বলে গিয়েছেন যে আমাদের ভালো লাগার একটা ইভ্যালুয়েশন আছে, সবসময় আপনার এক জিনিস ভালো লাগবে তা না। আমি যেই কথা বলছি এই কথাই দেখবেন কয়েকদিন পর আপনার মুখ থেকে আমার মুখ থেকে ভালো লাগবে না, আরেকজন যখন বলবে তার মুখ থেকে আপনার ভালো লাগছে। এটাই আমাদের নিয়ম। সো এটা নিয়ে মন খারাপ করার কিছু না। এখন যদি আমি মন খারাপ করি কেন লোকগুলা চলে যাচ্ছে, কেন আমার ভিডিও দেখছে না, কেন এত কষ্ট করে ভিডিও বানাই লোকজন, স্বাভাবিক নাও দেখতে পারে। আমার ইন্টেনশনটা কি সেটা মেইন। আমি মেসেজগুলো দিয়ে যাচ্ছি যে হয়তো 10 বছর পরে হলো কেউ একজন বলবে না উনি এই নিয়ে কথা বলতো, এই নিয়ে সে মেসেজগুলো দিয়ে গিয়েছে। এটাই কারণ সবকিছু মানুষের জন্য করতে হবে তা নয়, নিজের জন্য আপনি কিছু করতে হবে, সৃষ্টিকর্তার জন্য করতে হবে। আমাদের তো রেসপন্সিবিলিটি আছে। সেই রেসপন্সিবিলিটিটা কিরকম, আমাদের যখন হতাশা আছে তখন কিভাবে রিয়েক্ট করব, এই জিনিসগুলো আমাদের বাচ্চাদের মধ্যে একটু শেখানো উচিত। তারা হলে বর্তমানে মেধাবীরা আরো বেশি ডিপ্রেশনে ভুগবে। বর্তমানে চাকরির যে বাজার আসতেছে, বর্তমানে যে পড়ালেখার চাপ, সেই তুলনায় ভালো চাকরি নেই, ভালো বেতন নাই, ফলে ভালো ছাত্ররা যারা তারা অনেক বেশি ডিপ্রেশনে থাকবে। সামনে এই ডিপ্রেশনগুলো আরো বাড়বে। চাকরির বাজারের ক্ষেত্রে বলুন, বা আপনি চাকরি করার পরও দেখা যায় আপনি একটা ভালো বাড়ি কিনতে পারছেন না, বা আপনার একটা গাড়ি নেই। সো এই যে প্রবলেমগুলা, এই প্রবলেমগুলোর কারণে ডিপ্রেশনগুলো আসবে। ডিপ্রেশনগুলো আছে, যারা কর্পোরেট জব করে তাদের কন্টিনিউয়াস ডিপ্রেশন আছে। আমাদের তাদের পাশে দাঁড়ানো উচিত, কারণ বর্তমানের যে লাইফস্টাইল, এই লাইফস্টাইল আপনাকে কন্টিনিউয়াস আপনার মধ্যে ডিপ্রেশন নিয়ে আসবে। সো এটা যে আমাদের একটা পার্ট, সেটা আমাদের বুঝিয়ে দেওয়া উচিত। আপনার সবকিছু ভালো বলে আপনি সবকিছু পাবেন তা নয়, আপনি ভালো রেজাল্টদারি বলেই সবকিছু আপনার ইজি আসবে তাও নয়। আপনি পেতেও পারেন, নাও পেতে পারেন। এটা নিয়েই আমাদেরকে সামনে যেতে হবে, কারণ রিজিক নির্ধারিত, এক এক জনের রিজিক এক এক রকম ভাবে আসে। তাই আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের কষ্টটা করে যাব, যা পাবো তাকে নিয়ে হ্যাপি থাকতে হবে। আর আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে প্রতিনিয়ত আমাদের আশেপাশে যারা একটু ডিপ্রেশনে থাকে, যার ঘুম হচ্ছে না, বা যদি মনে হয় যে আপনার পরিবারের কেউ বা বন্ধুদের কেউ সে ডিপ্রেশনে আছে, অবশ্যই তার খোঁজ খবর নেবেন, কারণ অনেক কিছুই সেই সময় করে ফেলতে পারে। জাপানে দেখুন যে আপন যে মারা গেল জাপানে পড়তে গিয়ে, কতটা পেথেটিক, আমি সেটা নিয়ে ভিডিও বানিয়েছি। তার মানে আগে থেকেই যদি কোনো প্রিকশন নেওয়া যেত তাকে বাঁচানো যেত। ঠিক এরকম ভাবে তামজিৎ, একের পর এক নিউজগুলো কিন্তু আসতেই আছে আমাদের সামনে। এই নিউজগুলো তার মানে কি, নিউজগুলো আসবে, আমাদের এই নিউজগুলোকে থামানো উচিত, আমাদের প্রিকশন নেওয়া উচিত। আশা করি আমার কথাগুলা আপনাদের কাজে লাগবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন।
আল্লাহ হাফিজ।